জনাব রাহাত মিনহাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, আপনি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমি একটা লম্বা ভূমিকা দিলাম এবং সেই ভূমিকায় সাপ্রিবাদ নামক একটা শব্দ ব্যবহার করলাম, যে শব্দের অর্থটা আমি আপনার কাছ থেকেই আজকে কিছুক্ষণ আগে ব্যাখ্যা করে নিয়েছি। আমি নিজে জানতাম না আসলে সাপ্রিবাদ জিনিসটা কি। আমরা এই সাপ্রিবাদ দিয়ে পরে আলোচনা করব। আগে বরং আমরা এই যে রাস্তায় নেমে যে আন্দোলন করাটা, আজকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং শিক্ষক এবং প্রকৌশলীদের যে আন্দোলন, এটা নিয়ে একটু কথা বলতে চাই। আপনি এই আন্দোলনটা সম্পর্কে নিশ্চয়ই ভালো আছেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি শুরুতেই একটা কথা বলাটা খুব প্রয়োজন, সেটা হচ্ছে দেখেন, উন্নত দেশ নয়, মানে একদম ডেভেলপ কান্ট্রি নয়, বাংলাদেশের আশেপাশে বা একটু উন্নত যে সকল দেশ আছে সেই সকল দেশেও আপনি যদি কখনো যান, সেই সকল দেশের প্রধান ইন্টারসেকশন বন্ধ করে আন্দোলন হচ্ছে, মানুষকে আটকে রাখা হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এটা একটা অকল্পনীয় দৃশ্য। এটা আপনি দেখবেন না, এটা অসম্ভব বিষয়। তো প্রথম কথা হচ্ছে যে আসলে রাস্তা বন্ধ করে, প্রধান সড়ক বন্ধ করে আন্দোলন করার যে রীতিটা বাংলাদেশে চালু হয়েছে, যাকে আমি অপসংস্কৃতি বলবো, যাকে আমি এক ধরনের সন্ত্রাসবাদ বলবো, সেটা আসলে বন্ধ হওয়া প্রয়োজন। এটা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। এটা হেফাজত হোক, এটা শাহবাগ হোক, এটা আপনার গণজাগরণ মঞ্চ হোক, এটা যে যাই হোক না কেন, আপনি দেশের অন্য কোন নাগরিকের চলাচলের পথ আটকে তাকে জিম্মি করে কোনো কিছুর জন্য চাপ দিতে পারেন না। এটা অন্যায়, এটা করা যাবে না। দেখেন একটা দৃশ্য আপনি হয়তো অনলাইনে দেখেছেন, যে যখন এই জল কামান দেয়া হচ্ছে, জল কামান দিয়ে মারছে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের আপনার মারামারি কাটাকাটি চলছে, একটা ছেলেকে একটা ফুটপাতের উপরে তার সঙ্গে ধস্তাধস্তি হওয়ার পরে একটা ছেলেকে একদল পুলিশ একসাথে যেভাবে পিটিয়েছে, একেবারে দল ধরে, আপনি বিশ্বাস করেন আমার 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 হৃদয়টা কেঁপে উঠেছে। আমি আবারও বলছি, নিশ্চয়ই হয়তো আইন ভেঙে যমুনার দিকে যাওয়াটা হয়তো অন্যায়, পুলিশ হয়তো অ্যাকশন নিয়েছে, সেটাও হয়তো পুলিশের দিক থেকে ঠিক আছে একদিক থেকে, কিন্তু এইভাবে মারা, এইভাবে আপনার বল প্রয়োগ করা, আবার সন্ধ্যার সময় যে তার জন্য মাপ চাওয়া, আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। এই কিছুক্ষণ আগে আজকে সন্ধ্যার সময় ঢাকা পুলিশ কমিশনার যে তিনি আবার দুঃখ প্রকাশ করেছেন, মাপ চেয়েছেন। আমার কাছে মনে হয় কি জানেন, এই সরকারের অনেকগুলো দিক আছে, অনেকগুলো দিকের মধ্যে একটা খুব সফলতার দিক আছে। এই সরকার আপনার দুঃখ প্রকাশে আর মাপ চাওয়াতে চ্যাম্পিয়ন। ধরেন কিছু না হলেই মাপ চাবে, কিছু না হলেই দুঃখ প্রকাশ করবে, কাজের বেলায় ঠনঠনা। এই সমস্যাটা যে আজকে এই পর্যন্ত আসলো, এতদূর পর্যন্ত আসলো, এবং আপনার সাথে এখন কথা বলছি, আগামীকাল দিনের বেলা সারা দেশে এই শিক্ষার্থীরা আপনার ব্লকের কর্মসূচি পালন করবে, তাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সারাদিন কি ঘটবে না ঘটবে আমি জানি না। এই সমস্যাটা সমাধান করার জন্য কার্যকর উদ্যোগ কেন আগে নেওয়া হলো না? আবার দেখেন খুব ইন্টারেস্টিং, এই সমস্যার সমাধান করার জন্য আপনার কমিটি গঠন করে দেওয়া হলো, খুব সম্ভবত সেই কমিটিতে শিক্ষা উপদেষ্টা ছিলেন না। আমি তো রিজওয়ানা হাসানকে দেখলাম, আর ওই যে সড়ক পরিবহনের যিনি উপদেষ্টা মহোদয় আছেন তাকে দেখলাম, শিক্ষা উপদেষ্টার কথাই আমার জানা নেই। তাহলে সমাধান হবে কিভাবে? আপনি তো সমাধান করার জন্য কার্যকর কোনো উপায় বের করতে পারছেন না, সমাধান করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারছেন না। যেখানেই যাচ্ছেন গুগলেট পাঠায় ফেলছেন, আর কি করছেন, কিছু করতে না পেরে এসে ঘুরে এসে আপনি মাপ চাচ্ছেন, দুঃখ প্রকাশ করছেন। আপনাকে মাপ চাওয়ার জন্য, দুঃখ প্রকাশ করার জন্য ওই চেয়ারে বসানো হয়নি, আপনাকে সমস্যার সমাধান করে মানুষের ন্যায্য অধিকার বা প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য আপনার কখন বসানো হয়েছে। আমরা চাই না আপনি যদি মাপটা ক্ষমা চান। জি, আপনার কথা পরিষ্কার। মানুষকে জিম্মি করে দেওয়া আরেকটা সুবিধাবাদী গোষ্ঠীর কাছে, এটা নয় আগের গভর্নমেন্ট করেছে, কারণ তাদের নিজস্ব কিছু পান্ডা ছিল, সেই পান্ডাদেরকে টাকা পাইয়ে দেওয়ার জন্য তারা এটা করেছে। 1 বছর তো হয়ে গেল, এরকম একটা কালো আইন এখন কিভাবে থাকে, এটা যদি আপনি একটু বলতেন। আমি আপনাকে খুব ছোট্ট করে বলি, দেখেন আমি এই বিষয়ে কিছু লেখাও আমি পড়ার সুযোগ হয়েছে, আমি পড়েছি। আমার কাছে শুরু থেকে মনে হয়েছে এই সরকারটা হচ্ছে আপনার বেশিরভাগ ক্ষেত্রে আপনার এলিট যারা, তাদেরকে রিপ্রেজেন্ট করে। এই সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা হচ্ছে সমাজের উঁচু শ্রেণীর মানুষ,
দেখেন, এটা একটা এমন একটা ইউনিক সরকার গঠিত হয়েছে বাংলাদেশে, যারা আপনার বাংলাদেশকে একেবারে বদলে দিতে পারতেন, বাংলাদেশকে আপনার অন্য জায়গায় নিয়ে যেতে পারতেন। আপনি আমাকে বলেন তো, এই সরকারে ধরেন শ্রমিক রাজনীতি করেছেন, শ্রমিক সংগঠন করেছেন, শ্রমিকদের পালস ভালো বোঝেন, গরিব মানুষকে ভালো বোঝেন, গরিব মানুষের হাড়ির খবর ভালো জানেন, এমন কোনো প্রতিনিধি সরকারে আছে? নাই। এই সরকার হচ্ছে এলিটস দিয়ে ভরা, আর কিছু লোক আছে একদম অযোগ্য দিয়ে ভরা, যাদেরকে আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব শুধুমাত্র কোন একটা পুরস্কার দেবেন বলে বা নিজের পক্ষে রাখবেন বলে কিছু লোককে এখানে নিয়োগ দিয়েছেন। ডেফিনেটলি কিছু খুবই যোগ্য মানুষ আছেন, তাদেরকে আমি সম্মান জানাই, কিন্তু দেখেন এই সরকারে শ্রমিকদের কোন প্রতিনিধি নেই যারা শ্রমিকদের বিষয়গুলো খুব ভালো বুঝবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, এই সরকারে গরিবদেরও কোনো প্রতিনিধি নেই যারা গরিবের কথা ভালো বুঝবেন। আপনি খুব ছোট্ট করে বলে দেখেন মাসুদ কামাল সাহেব, আমি 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 মানুষের জীবনযাত্রা একটু দেখার চেষ্টা করি। আপনি ঢাকা শহরে যখন রাস্তায় নামেন, যদি শহরের কোনো মোড়ে যান, তখন যে দেখবেন যে সকল মানুষ আপনার রাইড শেয়ারিং এর বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে, তাদের চেহারার দিকে একবার তাকাবেন। তারা তীর্থের কাকের মতো অপেক্ষা করে যে আপনি তার বাইকে চড়বেন বলে, এবং দেখবেন এই সংখ্যাটা কি পরিমাণে বেড়ে গেছে। আপনি দেখবেন এই ঢাকা শহরে শুধুমাত্র নামকা ওয়াস্তে ভাঙাচোরা একটা অটো রিক্সা নিয়ে কত মানুষ প্রত্যেকদিন জীবিকার জন্য নামছেন। কেন? নানা কারণে এই মানুষগুলো কর্ম হারিয়েছেন, নানা কারণে এই মানুষগুলো আপনার তাদের যে সেটেল যে কর্ম ছিল সেই কর্মটা কন্টিনিউ করতে পারেননি। ডেফিনেটলি এর মধ্যে হয়তো অনেকে এই আউটসোর্সিং ওয়ার্কিং এর ফাঁদে পড়ে যারা চাকরি হারিয়েছেন, এবং আউটসোর্সিং এর নতুন আইন হওয়া, নানা ধরনের মেকানিজম করার মাধ্যমে তাদেরকে আরো বিপদে ফেলা, এই যে আরো বিপদে ফেলা যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্যে পড়ে অনেকেই হয়তো সেই জায়গাতে আর হচ্ছে আপনার কাজ করার সুযোগ পাচ্ছেন না। ফলে আমাদের সমাজে অভাব, অনটন এবং দারিদ্র্য সেটা কিন্তু ক্রমাগত বাড়ছে। আমি জাস্ট ছোট্ট একটা রিপোর্ট আপনাকে দেখাই, আমি আমার কাছে দৈনিক প্রথম আলো, এই রিপোর্টটাতে খুব স্পষ্ট করে বলা গেছে এখন আমরা দারিদ্রতার হার বেড়ে 28% চলে আসছি। 4 জন ব্যক্তির মধ্যে 1 জন মানুষ এখন দরিদ্র, তাদের মধ্যে অতি দরিদ্রের সংখ্যাও আছে। তো আমার দেশ তো ভাই, আমার প্রধান উপদেষ্টা নোবেল প্রাইজ পেয়েছেন 2006 সালে, খুব সম্ভবত আমি যদি ভুল না হয়। তখন তিনি বলেছিলেন দারিদ্রকে তিনি জাদুঘরে পাঠাবেন, জাদুঘরে পাঠানোর দরকার নাই, তিনি এখন দায়িত্বে আছেন। আমি তো ভাই এটুকু কামনা করি, গরিবদের কথা, দরিদ্রদের কথা, দরিদ্রদের কষ্ট তিনি একটু ভালো করে বুঝবেন, যতটুকু সম্ভব তাদেরকে তিনি সহযোগিতা করবেন, যতটুকু সম্ভব তাদের স্বার্থ দেখবেন। কিন্তু আমি তো উল্টো চিত্র দেখি, আমি দেখি এখানে শুধুমাত্র এলিট শ্রেণীর স্বার্থই সংরক্ষিত হচ্ছে, বিশেষ করে এনজিও এলিট যারা, তারা যা চাচ্ছেন সব রাতারাতি কার্যকর হচ্ছে। কিন্তু এই গরিব মানুষদেরকে আপনি যদি এই শ্রমিকদের কথা বলেন যারা আউটসোর্সিং এর ফাঁদে পড়েছেন, চাকরি হারাচ্ছেন, টাকা পয়সা নষ্ট করছেন, তারাও কিন্তু দিনে দিনে আরো দরিদ্র হয়ে পড়ছেন। এটা ভালো নয় দেশের জন্য। জি, আমি এখন শেষ প্রসঙ্গে আসি, যেটার আসলে শব্দার্থটা আমি জানতাম না, আপনার কাছ থেকে জেনেছি। সেটা সাপ্রিবাদ। এই সাপ্রিবাদ জিনিসটা আসলে কি, এবং এটার কি প্রভাব আপনি দেখছেন এই সময়ে, এই মুহূর্তে? দেখেন মাসুদ কুমার সাহেব, আমি খুব সামান্য একজন শিক্ষক। হ্যাঁ, আপনি খুব মজার একটা প্রসঙ্গ তুলেছেন, আমি আপনার আলাপ করছিলাম। আমি খুব সামান্য একজন শিক্ষক, আমি সমাজটাকে নানাভাবে একটু দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। ওকে, এটা দেখতে যে আমি এখন দেখছি আমাদের এই সমাজে, হ্যাঁ, ধরেন প্রকাশ্যে এমন সব অশ্লীল শব্দ ইয়াং ছেলে পেলে, তরুণ ছেলে পেলে, শিক্ষার্থীরা ব্যবহার করছেন, এটা শুনে রীতিমতো আমাদের আপনার কলিজা কেঁপে উঠছে। আমরা দেখতে পাচ্ছি, ধরেন আমি একটা খুব সহজ করে বলি, আমরা অগাস্ট মাসে আছি। ধরে নেন আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শনকে আপনি পছন্দ করেন না, ধরে নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি ফ্যাসিবাদ, আমি বলবো আংশিক ফ্যাসিবাদ প্রতিষ্ঠার একজন আইকন হিসেবে মনে করেন, সব ঠিক আছে, আমি আপনার প্রতি শ্রদ্ধাশীল, আপনার মতামতের প্রতি। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে, বাংলাদেশের ইতিহাসে এই ভদ্রলোকের একটা অবদান আছে, সেটা তো অস্বীকার করতে পারবেন না। আপনি আমাকে বলেন তো, সেই ভদ্রলোকের মৃত্যু দিনে যাকে হত্যা করা হয়েছে 15 অগস্ট, সেই দিন রাতের বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা আপনার গান বাজিয়ে ডিজে নাচছে, এটাকে আপনি কি বলবেন? এটা আপনি কোন আপনার কাঠামোতে এটাকে আপনি এন্ডোর্স করবেন? কোন সংস্কৃতি? আপনি আমাকে বলেন, যদি ধরে নিলাম এখন যারা ক্ষমতাসীন বা ক্ষমতায় আসবেন, তারাও তো ক্ষমতায় 5-6 বছর থাকবেন বা 10 বছর থাকবেন, হ্যাঁ, তারপরে যদি ধরেন এখনকার যারা ক্ষমতাহীন যারা,
তারা যদি কখনো ক্ষমতায় আসেন এবং বর্তমানে এরপরে যারা ক্ষমতাসীন হবেন রাজনৈতিক দল, তাদেরও তো রাজনৈতিক প্রধান পুরুষ আছেন বা আইকন আছেন, তাদের মৃত্যু দিনে কেউ যদি আপনার ডিজে গান বাজায়, কেউ যদি নাচানাচি করে, আপনার ভালো লাগবে? বা ধরে নেন, আমি আপনাকে ছোট্ট করে বলি, আমার বাইরে শব্দ হচ্ছে, ছোট্ট করে বলি আপনার, যদি যদি ব্যাপারটা এমন দাঁড়ায় যে বিশ্বের কেউ যদি দেখে যে ওয়ান অফ দ্য ইউর ফাউন্ডিং ফাদার্স, আমি বলছি না আপনাকে বঙ্গবন্ধুকে জাতির পিতা মানতেই হবে, আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু বঙ্গবন্ধু তো আমাদের ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার্স মাস, এটা তো আপনি বুঝতে পারবেন না। সেই ফাউন্ডিং ফাদার্স এর মৃত্যু দিনে, হত্যাকাণ্ডের দিনে আপনি ডিজে গান বাজিয়ে নাচছেন, এই কথা যদি সামান্য সভ্য দেশের কেউ জানে বা জানতে পারে, তারা আপনাকে আমাকে কি বলবে? আমার কাছে মনে হয় আমরা আংশিক ফ্যাসিবাদ, আমি আপনাকে ছোট্ট করে বলি, শেখ হাসিনার রাজত্বকাল বা শেখ হাসিনার সময়কালটা কিন্তু পুরোপুরি ফ্যাসিবাদ কিনা সেটা নিয়ে তর্ক আছে। ডেফিনেটলি ফ্যাসিবাদের এলিমেন্টস ছিল নিঃসন্দেহে। এই ফ্যাসিবাদের বিলোপ ঘটিয়ে, ফ্যাসিবাদকে তাড়িয়ে আপনি কি বাংলাদেশে এই যে ছাত্রীবাদ, যাকে আমি 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 একটা শব্দ আমি বলার চেষ্টা করছি আর কি, হ্যাঁ, এই যে ছাত্রীবাদকে আপনি কি প্রতিষ্ঠা করে দেবেন? এবং দেখেন এই ঘটনাগুলো ঘটছে, কেউ কিছু বলছে না, সরকারের কেউ কিছু বলছে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী কেউ কিছু বলছে না, শিক্ষাবিদরা কেউ কিছু বলছে না। একজন মুক্তিযোদ্ধার বাড়ির সামনে যে একটা মেয়ে অকথ্য ভাষার প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে, ধরে নিলাম তাকে আপনার পছন্দ না, ধরে নিলাম তার অবস্থা আপনার পছন্দ না, একটা মেয়ে তার প্রাইভেট পার্ট নিয়ে, পার্টের কথা বলে সে কি এইভাবে নিয়ে দাঁড়াতে পারে? আমি তো এই দেখে, এই স্লোগান শুনে আমার তো হার্ট অ্যাটাকের মতো অবস্থা। এগুলো কি করছি আমরা এই সমাজে? এবং আমরা কেউ কিছু বলছি না। কোন উপদেষ্টা, কোন দায়িত্বশীল ব্যক্তি কাউকে বলতে শুনেছেন এই যে অকথ্য গালিগালাজ, এই যে ধরেন নিম্ন রুচির প্রতিশোধ পরায়ণ অ্যাক্টিভিটি যে করছে তারা, কাউকে কিছু বলতে শোনাচ্ছেন যে বাবা তোমরা প্রতিবাদ করো, ঘৃণা জানাও, ঠিক আছে, কিন্তু নট দিস ওয়ে, দিস ইজ নট দ্য ওয়ে। এটা তো হতে পারে না। এটাই চলছে।